আজকের দিনের প্রধানতম খবর, এটাকে খবর বলা যাবে না, বাংলাদেশের জন্য ডিজাস্টার এবং দুর্ভাগ্য। সেটি হলো বাংলাদেশ থেকে যে সকল পণ্য আমেরিকাতে রপ্তানি হয়, সে সকল পণ্যের উপর মার্কিন সরকার, ডোনাল্ড ট্রাম্প সরকার ৩৭% শুল্ক আরোপ করেছে। ইতিপূর্বে এই শুল্কটি ছিল ১৫%-এর মতো। তাহলে ১৫-১৫-৩০ অর্থাৎ অতিরিক্ত ১৫ আর হলো ৭, ২৩% শুল্ক আরোপ করা হলো। বাংলাদেশ থেকে এখন যে পণ্যটি যাবে সেই পণ্যটির উপর অতিরিক্ত শতকরা ২৩ টাকা বেশি দিতে হবে আমেরিকার নাগরিকদের। এবং এই শুল্কর সঙ্গে যখন এটাকে বেসিক ফান্ডামেন্টাল শুল্ক বলা হয়, আমাদের দেশে ধরুন শুল্ক যদি হয় 5% কথায় কথায় কোনো একটা জায়গাতে, তো সেটার সঙ্গে এটাকে বলা হয় কাস্টমস ট্যারিফ। তার সঙ্গে ভ্যাট যুক্ত হয়, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যুক্ত হয়, আরও অলমোস্ট 10-15% যুক্ত হয়। তো সেই ক্ষেত্রে মূল ট্যারিফের উপর অর্থাৎ 37% ট্যারিফের উপর ধরুন আরও 10-15% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। অর্থাৎ সেখানকার আমেরিকান যে জিএসটি, অ্যাডভান্স জিএসটি, আয়কর, তারপরে আরও অনেক কিছু। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এখন যে দ্রব্যমূল্য তার সঙ্গে যদি আপনি আরও 15% যোগ করেন বা 12% যোগ করেন, অলমোস্ট 50% দাম বেড়ে যায়। তাহলে 50% যদি দাম বেড়ে যায়, তো যে শার্টটি এখন $100 আমেরিকানরা কিনছেন, সেই শার্টটিকে তাদেরকে কিনতে হবে $150। এখন এই $50 তারা শার্ট কিনতে গিয়ে বাংলাদেশ থেকে যে এখন বছরে $8 বিলিয়ন আমরা যে এক্সপোর্ট করছি, $8 বিলিয়ন যে আমরা এক্সপোর্ট করছি আমেরিকাতে, এটি কি নেমে $5 বিলিয়ন আসবে, $4 বিলিয়ন আসবে, নাকি এটি $12 বিলিয়ন যাবে? এটি নিয়ে বিতর্ক করার কোনো অবকাশ নেই। সঙ্গত কারণেই এই ব্যবসাটা ধস নামবে। আমেরিকাতে যে আমাদের এক্সপোর্ট, সেই এক্সপোর্টটা পরিপূর্ণভাবে ধস নামবে। এখন এই কাজটি ডোনাল্ড ট্রাম্প কেন করলেন? কেন করলেন? এর কারণ হলো যে আমেরিকাতে বাংলাদেশের যে পোশাক, এটি সাধারণত আমেরিকার গরিব মানুষ যারা আছে তারা ব্যবহার করে। গার্মেন্টসের ভাষায় এগুলোকে বলা হয় লো প্রোডাক্ট। এবং সেখানে গিয়ে আপনি দেখবেন যে বাংলাদেশে তৈরি যে কোনো জিন্স বা প্যান্ট, ওদের যে সকল বড় ব্র্যান্ড শপ রয়েছে তাদের কথা আলাদা। কিন্তু ব্র্যান্ডের বাইরে যেগুলো নন ব্র্যান্ডেড প্রোডাক্ট বাংলাদেশ থেকে যায়, এগুলো এতটা সস্তা, এতটা কম দাম। আপনি আমাদের যে বঙ্গবাজারে যে পুরনো গার্মেন্টসের মালামাল পাওয়া যায়, এমনকি আমাদের যে ফুটপাতে গার্মেন্টসের যে মালামাল পাওয়া যায়, সেখানে আমেরিকার ভালো যে দোকানে, সেই দোকানে গিয়ে আপনি $10 যে শার্ট পাবেন, যে প্যান্ট পাবেন, আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এটা কী করে বাংলাদেশ থেকে আসে। তারা বাংলাদেশে একটা শার্ট সেলাই করার জন্য কয় টাকা দেয়, একটা প্যান্ট সেলাই করার জন্য কয় টাকা দেয়, আপনি অবাক হয়ে যাবেন যে 1 ডজন প্যান্ট সেলাই করার জন্য $10 থেকে $15 বেসিক 5 পকেট বেসিক জিন্স, মানে আমরা যে জিন্স প্যান্টগুলো পরি, সেগুলো 1 ডজন সেলাই করার জন্য ধরুন $12 অন অ্যাভারেজে তারা দেয়। তাহলে $1, তো $1 মানে এখন বাংলাদেশে 120 টাকা। আপনি 120 টাকায় বাংলাদেশে কি কোনো একটা প্যান্ট সেলাই করতে পারবেন বলেন? কখনো পারবেন না। এবং এই যে 120 টাকা করে দিচ্ছে, এই 20 টাকার মধ্যে গার্মেন্টসের যত খরচ তাকে এটার মধ্যে মেনটেন করতে হয়। তার সঙ্গে আবার এটা যদি এফওবি হয়, তাহলে চট্টগ্রাম বন্দর পর্যন্ত এটাকে ফ্রি পৌঁছে দেওয়ার জন্য তাকে টাকা দিতে হয়। আবার যদি ডিলে করার পরে দেখা যাচ্ছে যে এটাকে যদি এয়ার শিপমেন্ট হয়ে যায়, তাহলে এয়ার শিপমেন্টের সমস্ত খরচ ম্যানুফ্যাকচারকে বিয়ার করতে হয়। এবং সেক্ষেত্রে দেখা গেল যে এই 120 টাকার যে প্যান্ট সেলাই করার জন্য সে পায়, এটার মূল্য চলে আসে 50 টাকা ইয়ারে যদি যায়। তো এইভাবে বহু ডিফিকাল্টিস মোকাবেলা করে বাংলাদেশের গার্মেন্টস শিল্প এই পর্যন্ত টিকে আছে। এবং এই বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উপর নির্ভর করে আমেরিকার নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র জনগোষ্ঠী তারাও টিকে আছে। তো সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এই বাংলাদেশের সঙ্গে তাদের যে ট্রেড ডিফিসিয়েন্সি হচ্ছে বা ডেপ্রিসিয়েশন হচ্ছে বা ট্রেড ডিফারেন্স হচ্ছে, ব্যবসা বাণিজ্যে যে বৈষম্য হচ্ছে, এই সুতো ধরে তারা এই যে সিদ্ধান্তটি নিল, তারা অনেকগুলো দেশের বিরুদ্ধে নিয়েছে, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে নিল। এখানে যতটা না বাণিজ্যিক, যতটা না তাদের নিজেদের দেশের স্বার্থ, তার চেয়ে বেশি হলো তিনি এই বাংলাদেশের উপর, বর্তমান সরকারের উপর একটা ক্রোধ তিনি ঝাড়লেন। এবং এটায় আমেরিকার যে ইকোনমি, ট্রিলিয়ন ডলারের ইকোনমি, সেখানে এই মানে $6 বিলিয়ন, তারপরে $6 বিলিয়ন উপরে অতিরিক্ত যে 37% ট্যাক্স, এটা তাদের জন্য একটা পিনাট, মানে পিনাটও না, বাদামের চেয়ে ছোটো কিছু একটা। তো সেই বাদামের চেয়ে ছোটো একটা যে বিষয়, সেটা নিয়ে তিনি এই যে জিদ দেখালেন, এই জিদের পেছনে মূলত তার রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে।
একেবারে এটা নিশ্চিত, এবং সেই প্রতিহিংসা সঙ্গত কারণে ইউনূস সাহেবকে বিয়ার করতে হবে, বহন করতে হবে, এবং তিনি সেটা বহন করতে পারবেন কি পারবেন না সেটা পরের বিষয়, বা এটা নিয়ে শিল্প কলকারখানায় কতটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেবে এটা আগামী ২-৩ মাসের মধ্যে আমরা এটা বুঝতে পারবো। কিন্তু সর্বনাশ যেটা হচ্ছে সেটা হলো যে এমনিতেই আমাদের গার্মেন্টস শিল্প একেবারে যাকে বলা হয় তলানিতে পৌঁছে গিয়েছে। আমাদের ইতিমধ্যে শত, শত গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে, এবং আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ ছিলেন, বড়, বড় যারা ফ্যাক্টরি চালাতেন সেটা বেক্সিমকো বলেন, নাসা গ্রুপ বলেন, তারপরে শেষে অন্যান্য যারা আছেন আওয়ামী লীগের বড়, বড় ফ্যাক্টরি ছিল যাদের একটা ফ্যাক্টরিতে গড়ে ১০,০০০ থেকে শুরু করে ৫০,০০০, ৬০,০০০ লোক পর্যন্ত কাজ করত। তো এরকম অসংখ্য ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে। বাকি যে ফ্যাক্টরিগুলো চলছে সেই ফ্যাক্টরিগুলোতে এই যে কয়েক মাসে যে শ্রমিক অসন্তোষ, সেই শ্রমিক অসন্তোষের মূল কারণ হলো যারা চাকরি হারিয়েছে তারা যে সকল ফ্যাক্টরিতে কাজকর্ম হচ্ছে সেই ফ্যাক্টরির সামনে গিয়ে তারা বলছে আমাদেরকে চাকরি দিতে হবে, এবং তারা রাস্তা ব্লক করে রাখছে। তো এই কারণে এই গত কয়েক মাসে কিন্তু ভীষণ রকম শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে, এবং এটা নিয়ে সরকারও বিব্রত, গার্মেন্টস মালিকরাও বিব্রত, এবং যারা চালাচ্ছে তারাও বিব্রত। তার সঙ্গে সঙ্গে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা বলেন, দুর্বলতা বলেন, মানসিক বৈকল্য বলেন, এই সমস্ত নানা কারণে জুট ব্যবসা থেকে শুরু করে আরও অনেক কিছু ব্যাংকিংয়ে এই গার্মেন্টস মালিকরা তাদের ওয়ালে মানে দেয়ালে রীতিমতো পিঠ থেকে গিয়েছে, এবং সেখানে হঠাৎ করে একেবারে হঠাৎ করে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সিদ্ধান্ত, এটি আমি মনে করি বর্তমান সরকারের জন্য একটা বিরাট বোঝা সৃষ্টি করেছে। এখন সরকার কি এটা অ্যাভয়েড করতে পারতো? সেটা সরকারই ভালো জানেন। এই বিষয়ে আমরা মন্তব্য করতে চাইনি। কিন্তু এটা যে তারা এই কাজটি করার জন্য তাদের একটা লবিস্ট গ্রুপ থাকা দরকার ছিল। যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ এ মাস্টারপিস অফ নভেল, না মাস্টারপিস অফ যাকে বলা হয় নেগোসিয়েশন। হি ইজ এ রোল মডেল অফ যাকে বলা হয় মার্কেটিং। তারপরে হি ইজ দ্য মাস্টারমাইন্ড অফ লবিং। লবিং কীভাবে করতে তিনি খুব ভালো জানেন। তো কাজেই ডোনাল্ড ট্রাম্পের সরকার এরকম একটা সিদ্ধান্ত তিনি নেবেন আরও ১-১.৫ মাস আগে তিনি সেটা ঘোষণা দিয়েছেন যে এপ্রিলের ২ তারিখে তিনি এই সিদ্ধান্তটি নেবেন। তো এই সময়টিতে বাংলাদেশের পক্ষ থেকে কেন লবিস্ট নিয়োগ করা হলো না, এবং কেন সেখানে যথাযথ ব্যবস্থা নেওয়া হলো না, এবং এই জন্য সরকারের যারা কর্তা ব্যক্তি কেন তাদেরকে দায়ী করা হবে না? আমেরিকাতে যিনি রাষ্ট্রদূত রয়েছেন তিনি, ওখানে যিনি ট্রেড মিনিস্টার রয়েছেন তিনি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন তাদের সবাইকে কিন্তু এটা নিয়ে জবাবদিহি করতে হবে। এর কারণ হলো এটা মানুষের রুটি এবং রুজির ব্যাপার। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস বা তৌহিদ সাহেব এদের খেয়াল খুশির বিষয় নয়। এর সঙ্গে লক্ষ, লক্ষ মানুষের রুটি এবং রুজি জড়িত। কাজেই এটা নিয়ে আপিল হতে পারত, এটা নিয়ে বার্গেনিং হতে পারত, এটা নিয়ে লবিং হতে পারত। এটার কোনো চেষ্টা করা হয়েছে বলে আমার জানা নেই। কিন্তু এই জিনিসটা ঘটে গেছে। এই গেল এক। দ্বিতীয়ত হলো এটা কেন ঘটলো হঠাৎ করে? এবং এটা ঘটার আগে আপনারা দেখেছেন যে আমেরিকার যে একটা পত্রিকা নিউ ইয়র্ক টাইমস সেখানে বাংলাদেশ সম্পর্কে একটা নিষ্ঠুর প্রতিবেদন ছাপা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হচ্ছে যে বাংলাদেশে জঙ্গিবাদ রীতিমতো ভর করেছে, এবং এই জঙ্গিবাদ আগামী দিনে এই অঞ্চলের রাজনীতি এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করবে। তো কাজেই আমেরিকা যখন কোনো একটি দেশের উপর খড়গ চাপায়, শাস্তি দিতে চায়, তখন কখনো, কখনো বিভিন্ন সময়টিতে তারা তাদের উপর নানা রকম অপবাদ দিয়ে থাকে। যেমন তারা আমাদের শত্রু রাষ্ট্র, তারা জঙ্গি রাষ্ট্র, বিশেষ করে ইসলামী জঙ্গি রাষ্ট্র। তারপরে তারা সন্ত্রাসে আন্তর্জাতিক সন্ত্রাসে অর্থায়ন করে, সন্ত্রাসবাদ তারা বিস্তার করে। যেমন লিবিয়ার গাদ্দাফির বিরুদ্ধে ছিল যে সে আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে, এই জন্য সরাসরি সেখানে তারা আক্রমণ চালিয়েছে। তো এইরকম কাউকে যখন তারা কিল করতে চায়, মেরে ফেলতে চায়, গলা টিপে ধরতে চায়, কাউকে শেষ করে দিতে চায়, তখন আগে তাহার চরিত্রটাকে তারা হনন করে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে। তো নিউ ইয়র্ক টাইমসে এই যে বাংলাদেশের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হলো, সেই ব্যবস্থাটা নেওয়া হলো, হঠাৎ করে শুল্ক বাড়িয়ে দেওয়া হলো, এবং সেই শুল্ক এখন ৩৭% শুল্ক, আগের ১৫%-এর চাইতে যে বেড়ে গেল, অর্থাৎ ১৫ আর ৭। তো ১৫ আর ৭ মানে কত পার্সেন্ট হলো? ১৫, ২০ আর হলো ২, ২২%। তো এই যে ২২% অতিরিক্ত শুল্ক আরোপ হলো, এটা নিয়ে মার্কিন সমাজে একটা প্রতিক্রিয়া তৈরি হয়ে যাবে। জনগণ প্রশ্ন করবে, অনেকে রাস্তায় নামবে, পত্রপত্রিকায় কথাবার্তা হবে। তো সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প সরকার কিন্তু তার আগেই প্ল্যান করে, পলিসি করে নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের বিরুদ্ধে একটা রিপোর্ট ছাপিয়ে দিয়েছে যে এটা একটা সন্ত্রাসের যাকে বলা হয় সূতিকাগার হতে যাচ্ছে। এটি একটি দ্বিতীয় আফগানিস্তান হতে যাচ্ছে। এখানে ওসামা বিন লাদেন, আইএসের মতো সংগঠন আগামীতে তৈরি হবে, নেতা তৈরি হবে। কাজেই তাদেরকে যদি এখনই ভাতে না মারতে পারি, তাদেরকে যদি এখনই আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, এবং এই সরকারকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আগামীতে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজনীতি, অর্থনীতি, বাংলাদেশ কেন্দ্রিক যা কিছু আছে এটা হুমকির মধ্যে পড়বে। তো কাজেই সরকারকে চাপে রাখার জন্য, দেশবাসীকে চাপে রাখার জন্য এই শুল্ক আরোপ করা হয়েছে। তো এইরকম
একটা যুক্তি উপস্থাপন করার জন্য আমেরিকার সবচেয়ে প্রভাবশালী পত্রিকা, সেই পত্রিকায় বাংলাদেশের বিরুদ্ধে এরকম একটি রিপোর্ট ছাপা হলো। কিন্তু সেই রিপোর্টের বিরুদ্ধে কার্যকর কোনো বিজ্ঞাপন দেওয়া, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের পিঠ বাঁচানোর জন্য আমেরিকার ওয়াশিংটন পোস্টে কত ডলার খরচ করেছেন, কত লাখ ডলার খরচ করেছেন, বিজ্ঞাপন দিয়েছেন। তো এখন রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করে এই নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনের বিরুদ্ধে নিউ ইয়র্ক টাইমসে কিন্তু একটা বিজ্ঞাপন দেওয়া যেত। উনি এত লোকজন জানেন, ওনার এত ইংরেজি জানা লোকজন আছে, এত জ্ঞানীগুণী পণ্ডিত আছেন, এখানে আলী রিয়াজ সাহেব আছেন, তো তিনি সেই বিজ্ঞাপনটা দিতে পারতেন। সঙ্গে সঙ্গে তিনি নিউ ইয়র্ক টাইমসের যে কাউন্টার, যে পত্রপত্রিকাগুলো রয়েছে, সেখানে তিনি বাংলাদেশ সম্পর্কে অ্যাডভোকেসি করার জন্য তিনি লোক পাঠাতে পারতেন, লোক নিয়োগ করতে পারতেন। তো তো সেই কাজগুলো তিনি করেননি। ওটাকে তিনি কীভাবে নিয়েছেন বা তার লোকজন কীভাবে নিয়েছেন আমি বলতে পারবো না। কিন্তু আমরা যারা সাধারণ জনগণ, আমরা তখনই অনেকেই বুঝতে পেরেছিলাম যে নিউ ইয়র্ক টাইমসে যখনই এরকম একটা নিউজ ছাপা হয়, সেই নিউজের পরেই একটা দুঃসংবাদ যেকোনো একটা দেশের জন্য হয়। তো নিউ ইয়র্ক টাইমসের জন্য হয়, তারপরে শেষে যেটা উইকলি, যেটা টাইম ম্যাগাজিন, সেখানে যখন কোনো প্রচ্ছদ হয়, প্রায় সব ক্ষেত্রেই কিন্তু একটা দুর্ঘটনা লুকায়িত থাকে। এই নিউজটি ছিল আমাদের জন্য একটা অশনির সংকেত। আমরা সেই অশনির সংকেতটাকে অনুধাবন করতে পারিনি, এবং সেই অনুধাবন করতে না পারার কারণেই অলানে ছাড়েন বজ্রপাত রূপে আমাদের উপর এই যে ট্যাক্সটা বসে গেল। এবং এটা শুধু এখানে থাকবে না, এটার দ্বিতীয় ধাপে গিয়ে তারা ওই যে শেখ হাসিনার জমানাতে একটা সিদ্ধান্ত নিয়েছিল, নিষেধাজ্ঞা। মানে বাংলাদেশের যে সকল সরকারি আমলা কামলা, রাজনীতিবিদ তাদের স্বার্থের বিরুদ্ধে যাবে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা। এবং সেই নিষেধাজ্ঞা আরোপ করতে গিয়ে যদি এখন সরকারি কর্মে যারা নিযুক্ত, তাদের ২-৪ জনকে আবার সেই নিষেধাজ্ঞা দিয়ে দেয়, সরকারি কর্মকর্তা প্লাস এখন যারা রাজনীতি নিয়ন্ত্রণ করছেন। আপনি বোঝার চেষ্টা করেন, রীতিমতো ডিজাস্টার হয়ে যাবে। এবং সরকারের সেই ডিজাস্টারের মধ্যে দিল্লি কী পরিমাণ লম্ফঝম্প করবে, শেখ হাসিনা কী পরিমাণ অডিও বার্তা পাঠাবে, এবং কী পরিমাণ আনন্দে উদ্বেলিত হয়ে হঠাৎ করে বাংলাদেশে ঢুকে পড়ার জন্য তিনি যাকে বলা হয় যে আনন্দ উল্লাস শুরু করবেন, এটা আপনারা কি কল্পনা করতে পারছেন? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।